বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হালিমা অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানজিনা সিরাজি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, হালিমা গার্লস স্কুল ও কলেজ, ফরিদপুর। আশা করছি আল্লাহর মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ ষষ্ঠ অধ্যায় বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই ব্যাকরণটি বোঝার চেষ্টা করেছিলাম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই বিষয়টাই কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আজকে আমরা বোঝার চেষ্টা করব। যেমন গত ক্লাসে আমরা জেনেছিলাম যে অপপ্রয়োগ কি এবং কিভাবে এই অপপ্রয়োগগুলো হয়ে থাকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করব যে কি কি কারণে হচ্ছে এবং এই উদাহরণ দিয়ে এটা আরো পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। উদাহরণে আসি, আমরা একটু মনোযোগী হই। যেমন এই অপপ্রয়োগগুলো যে হচ্ছে আমাদের এই যে ভাষায় আমরা ভুল করছি প্রতিনিয়তই, শব্দ বাক্যে ভাষায় যে ভুলগুলো আমরা করে থাকি, সাধারণত বিশেষ যে ভুলগুলো আমরা করে থাকি প্রতিনিয়তই করি, সেই ভুলগুলো একটু আমরা খেয়াল করি। যেমন আমি একটি বিষয় আলাদা করার চেষ্টা করেছি ব্যাকরণিক দিক থেকে। যেমন আমি কালকে বলেছিলাম যে উচ্চারণের ভুলের কারণে আমরা ভুল করে থাকি, আঞ্চলিকতা আসে আমাদের ভাষা ব্যবহারে। তারপরে বানান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বানানের ভুলের কারণে আমরা ভুল করছি, অপপ্রয়োগ হচ্ছে। এবং শব্দের গঠনগত যে ভুলগুলো আমরা করি, ব্যাকরণিক দিক যে দিকগুলো আছে সেই দিকগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে কিন্তু আমাদের ভুলগুলো হওয়ার সম্ভাবনা নেই বা অপপ্রয়োগের হাত থেকে আমরা রক্ষা পাবো। প্রথমে আমি যে বিষয়টা এনেছি, যেমন আমাদের ব্যাকরণে একটি বিষয় আছে লিঙ্গ। এই লিঙ্গ ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা একটু সাবধানতা অবলম্বন না করি বা সাবধান না হই, সতর্ক না হই, তাহলে কিন্তু ভুল হয়। যেমন একটা উদাহরণ দিই, মেয়েটি খুব, কি দিতে পারি আমরা, যদি এখানে আমরা বুদ্ধিমান দেই, বুদ্ধিমান, এক্ষেত্রে এই বুদ্ধিমান শব্দটি কোন ধরনের শব্দ, স্ত্রীবাচক না পুরুষবাচক শব্দ? তাহলে এটা কি আমরা বুঝতে পারছি এটা পুরুষবাচক শব্দ। সুতরাং মেয়েটি খুব বুদ্ধিমান, এক্ষেত্রে আমাদের কি ধরনের ভুল হচ্ছে? লিঙ্গ ব্যবহারে ভুল হচ্ছে। মেয়েটি যেহেতু স্ত্রীবাচক, তার অবস্থান বোঝাতে, তাকে যে গুণে আমরা প্রকাশ করছি, তার যে গুণ প্রকাশ করছি, যে বিশেষণ প্রকাশ করছি, সেক্ষেত্রে কি হবে? বুদ্ধিমতী। তাহলে বুদ্ধিমান না হয়ে ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বুদ্ধিমতী। যদি আমরা ছেলেটি হতো তাহলে আমরা ব্যবহার করতাম বুদ্ধিমান। আচ্ছা, এরপরে আমরা আসি বচনের ক্ষেত্রে। বচন মানে কি? সংখ্যার ধারণা। তো যখন আমরা কোনো বাক্যে এক বচন বোঝাতে আমরা যে শব্দ ব্যবহার করি, আমরা বহুবচন বা বেশি সংখ্যা বোঝাতে আমরা সেই শব্দ তো ব্যবহার করি না। যেমন আমরা প্রায়শই ভুল করি, সকল সভ্যগণ সবাই উপস্থিত ছিলেন। এক্ষেত্রে খেয়াল করি, সকল শব্দটা বহুবচনবাচক শব্দ। সভ্যগণ ও বহুবচক, বহুবাচক বোঝাতে আমরা ব্যবহার করি বা বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করি। এখন একই সাথে দুটো বহুবাচক বচন বোঝায় বা বেশি সংখ্যা বোঝায় এমন শব্দ ব্যবহার করতে পারবো না। সকল ক্ষেত্রে, সকল মানে তো অনেক, আবার সভ্যগণ মানেও অনেক সভ্য। সুতরাং এক্ষেত্রে আমরা সকল সভ্য সভায় উপস্থিত ছিলেন অথবা সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন, এটা ব্যবহার করব। সব পাখিরা উড়ে গেল, আমরা বুঝতেই পারছি শিক্ষার্থীরা, এটা কি হবে? না হয় সব পাখি উড়ে গেল, না হয় হবে পাখিরা উড়ে গেল। আমাদের কিন্তু এই ধরনের অনেক শব্দ আমরা ভুল করি প্রায়শই, এবং পরীক্ষায় কিন্তু এই যে উদাহরণগুলো সাধারণত আসে বা আমরা প্রায়শ যে ভুলগুলো থাকি সেগুলো কিন্তু আমি আজকে তুলে ধরার চেষ্টা করেছি। সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন, তাহলে কি হবে? সকল সভ্য সভায় উপস্থিত ছিলেন অথবা সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন। পাখিরা, সব পাখিরা উড়ে গেল, কি হবে? সব পাখি উড়ে গেল অথবা পাখিরা উড়ে গেল। একই সঙ্গে সব এবং রা ব্যবহার করতে পারবো না। প্রত্যয়ের কারণে আমরা অনেক ভুল করি, প্রত্যয়জনিত কারণে আমাদের অনেক শব্দ বা ভাষায় অশুদ্ধি হয়। দুই একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। যেমন প্রত্যয়, একটা প্রত্যয় আছে অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। অঞ্জলি যে শব্দের সঙ্গে যুক্ত হবে সেই শব্দটা হবে হ্রস্বইকার।
অঞ্জলি প্রত্যয়টা যার সঙ্গে যুক্ত হবে। যেমন গীতাঞ্জলি পড়েছো কি, এখানে গীতাঞ্জলি বানানটা কি কার হবে, হবে হচ্ছে রস্বইকার। কাব্যটির আচ্ছা শ্রদ্ধাঞ্জলি একই সাথে আমরা বলে নিই, শ্রদ্ধাঞ্জলি শব্দটার ক্ষেত্রে কি হবে, রস্বইকার হবে। তা প্রত্যয়, এই তা প্রত্যয় যা বিশেষণকে বিশেষ্যে রূপান্তরিত করে, কিন্তু যে শব্দটি নিজেই বিশেষ্য তাকে কিন্তু তা প্রত্যয় যুক্ত করার কোনো প্রয়োজন নেই। এটা প্রত্যয়জনিত ভুল। আমি যে উদাহরণ দুটো এখানে দেওয়ার চেষ্টা করেছি এটা প্রায়শই আসে এবং আমরা প্রতিদিন ব্যবহারের ক্ষেত্রে প্রাত্যহিক জীবনে এই শব্দটা কিন্তু ভুল শব্দ ব্যবহার করি। যেমন দারিদ্রতা আমাদের অভিশাপ, দারিদ্রতা, দরিদ্রতা, দারিদ্র তিনটি শব্দ, দারিদ্রের সাথে কখনোই তা প্রত্যয় যুক্ত হয় না। দরিদ্রতা সঠিক। আর যদি তাহলে আমরা কি বললাম, দারিদ্র, আমি শব্দটি বানাতে একটু দেখিয়ে দিই, দা রি দয়রা ফলা, এটি ঠিক। যদি এর সঙ্গে তা যুক্ত করি তাহলে সেটা ভুল। যদি দয়ের আকারটা মুছে ফেলি হয় দরিদ্র, তার সাথে হবে তা। আশা করি স্পষ্ট হয়েছে আমরা। এরপরে আমরা যে ভুলগুলো বেশিরভাগ ক্ষেত্রে করি, সাধু চলিত মিশ্রণ, একই বাক্যে বা ভাষা ব্যবহারে আমরা সাধু এবং চলিত এই দুই ভাষা কখনো মিশ্রণ ঘটাবো না, না হয় সাধু ভাষায় না হয় চলিত ভাষায়। উদাহরণ দিয়েছে এখানে, তাহারা মাঠে খেলা করছে, এখানে আমরা খেয়াল করি তাহারা যে সর্বনামটা ব্যবহার করছি সেটা সাধু, করছে যে ক্রিয়াপদটা ব্যবহার করেছে সেটা হচ্ছে চলিত। তারা মাঠে খেলা করছে অথবা তাহারা মাঠে খেলা করিতেছে, যে কোনো একটি ব্যবহার করব। আমরা অনেক সময় অনেক ভুল করি যে একই অর্থ প্রকাশ করে পাশাপাশি বসাচ্ছি, এবং এ ধরনের উদাহরণ অনেক আছে আমাদের। যেমন এই ধরনের ভুলকে বাহুল্যজনিত ভুল আমরা বলে থাকি। আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। চাক্ষুষ মানে কি, যেটা আমরা সরাসরি চোখে দেখছি, সরাসরি চোখ দিয়ে প্রত্যক্ষ করছি। আবার প্রত্যক্ষ ব্যবহার করছি, যেটা বোঝায় যে সরাসরি। তাহলে একই অর্থ প্রকাশক শব্দ আমরা একই বাক্যে ব্যবহার করব না। সমার্থক শব্দ বা উপযুক্ত শব্দ ব্যবহার করতে হবে। আমাদের ভাষায় শব্দভান্ডার অনেক সমৃদ্ধ, আমাদের এমন অনেক শব্দ আছে যা একই অর্থ প্রকাশ করে, তবে সব বাক্যে আমরা সব শব্দ ব্যবহার করব না। উপযুক্ত বা ওই বাক্যে ওই শব্দটা সুন্দর লাগে বা বেশি অর্থপূর্ণ হয় এমন শব্দ ব্যবহার করতে হবে। যেমন স্বজনের মরদাহ করতে শ্মশানে গেছেন, মরদাহ কিন্তু শব্দটা ঠিক না, হবে সব দাহ। আমরা একই অর্থ প্রকাশ করছি দুটো শব্দ দ্বারা, কিন্তু এখানে মর শব্দ হবে না, কি হবে, সব দাহ হবে। অনেক সময় আমাদের বাক্যে প্রবাদ প্রবচন আমরা ব্যবহার করি, যে প্রবাদ প্রবচন থেকে আমরা একটা শিক্ষণীয় বিষয় খুঁজে পাই বা সুন্দর একটা অর্থ খুঁজে পাই, যা দিনের পর দিন বহু বছর ধরে আমাদের সমাজে প্রচলিত। এমন অনেক প্রবাদ প্রবচন আছে যেগুলো যেমন আছে তেমনই ব্যবহার করতে হবে। আমরা ওই একটা শব্দের জায়গায় সমার্থক আর একটা শব্দ ব্যবহার করতে পারবো না। যেমন ফেলো টাকা মাখো তেল, টাকা কিন্তু আমাদের এখানে টাকা হবে না, হবে কড়ি। কড়ি মানে কিন্তু টাকা বোঝায়, ক ডয় বিন্দু রয় রস্বইকার, কড়ি হবে, ঠিক হবে ফেলো কড়ি মাখো তেল। কিংবা এক পৌষে শীত যায় না, কি হবে, এক মাঘে শীত যায় না। পৌষ মাসেও শীত হয়, মাঘ মাসেও শীত হয়, কিন্তু এখানে পৌষ হবে না, কি হবে, মাঘ মাস হবে। আচ্ছা, শব্দ ব্যবহারের ক্ষেত্রে, পদ ব্যবহারের ক্ষেত্রে যথারীতি নিয়ম মেনে চলতে হবে যাতে অর্থের পরিবর্তন না হয়ে যায়। যেমন আমরা প্রায়শই এই শব্দটা ব্যবহার করি, খাঁটি গরুর দুধ। গরু তো খাঁটি, খাঁটি গরু হলেই দুধটা খাঁটি হয়। যদি আমি খাঁটি দুধ এই অর্থ প্রকাশ করতে চাই তাহলে আমাকে দুধের আগে খাঁটি শব্দটা ব্যবহার করতে হবে, বলতে হবে গরুর খাঁটি দুধ। খাঁটি গরুর দুধ, খাঁটি গরু হলে দুধ খাঁটি হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, একই শব্দের পুনরাবৃত্তি বা একই অর্থ প্রকাশ করে এই ধরনের অনেক উদাহরণ আমাদের ভাষায় আছে। যেমন কেবল মাত্র, গায়ের জোরে সব কাজ হয় না, এই কেবল এবং মাত্র একই অর্থ প্রকাশক। আমি আগে আরেকটা উদাহরণ দিয়েছি এমন, কিন্তু এই ধরনের শব্দ আমরা
বাদ দেওয়ার চেষ্টা করব, ঝেড়ে ফেলবো, এগুলো ব্যবহার করতে পারবো না। একই অর্থ প্রকাশ করলে সেই শব্দ দুটো এক বাক্যে বসবে না। আচ্ছা, আমরা ভাষা ব্যবহারে এমন অনেক বিরাম চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে কিংবা এমন অনেক শব্দ ব্যবহার করছি যেগুলো বাহুল্য, প্রয়োজন নেই, একই অর্থ প্রকাশ করে। এই একই অর্থ প্রকাশ করে এমন অনেক শব্দ আমরা ভাষা ব্যবহারে প্রতিনিয়ত ব্যবহার করি। এমনই আরেকটি উদাহরণ হচ্ছে, আসছে 2 এপ্রিল 2019 আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এই বাক্যটিতে কি ধরনের ভুল করেছি আমরা? দেখো, এই আসছে মানে কি আগামীতে হবে। এখন এটা মার্চ মাস যদি হয় তাহলে তো এপ্রিল মাস তো সামনেই হবে, পেছনে তো আর হবে না। সুতরাং সেখানে আসছে শব্দটা ব্যবহারের কোনো প্রয়োজন নেই, বাহুল্য। এই ধরনের ভুলকে বলা হয় বাহুল্যজনিত ভুল। এগুলো আমরা ঝেড়ে ফেলবো, এগুলো আমরা ব্যবহার করব না। তাহলে কি হবে? আসছে শব্দটা আমরা মুছে ফেলবো, হবে হচ্ছে 2 এপ্রিল 2019 আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, বা 2020 দিতে পারি, 21 দিতে পারি, ইচ্ছা। আগামীতে কোনো কিছু বোঝায় সেটা তারিখ দিয়ে প্রকাশ পাবে, সেখানে আসছে শব্দ ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আমরা অনেক সময় সর্বনাম ব্যবহার করি, কখনো তুচ্ছার্থে, কখনো সম্মানার্থে। যে বাক্যই বলে দিবে, ওই বাক্যটা আমাকে বলে দিচ্ছে, এই অর্থটাই বলে দিবে যে কোথায় তুচ্ছার্থে ব্যবহার হবে, কোথায় সম্মানার্থে হবে। যেমন আমি যদি বলি সে সভায় উপস্থিত ছিলেন, সে আমরা তুচ্ছার্থে ব্যবহার করি। এক্ষেত্রে সভায় যিনি উপস্থিত থাকবেন তিনি অবশ্যই সম্মানিত ব্যক্তি হবেন। সুতরাং সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তিনি, তিনি সভায় উপস্থিত ছিলেন। এরকমই আমাদের এই যে বিষয়গুলো বললাম, লিঙ্গ, বচন, প্রত্যয়, সমাস, আমাদের যে ব্যাকরণিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। একই অর্থ প্রকাশের শব্দ আমরা ব্যবহার করব না, বাহুল্যজনিত ভুলগুলো আমরা ঝেড়ে ফেলবো। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে বানান। বানান সম্পর্কে সতর্ক হতে হলে আমি যে বিষয়গুলোর কথা বললাম, সমাস, প্রত্যয়, পরিশব্দ, বচন, লিঙ্গ, এই সব বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা অবশ্যই থাকতে হবে। তবেই তো আমরা ভাষা সম্পর্কে, শব্দ সম্পর্কে একটা নির্ভুল ধারণা পাবো। আমি কিছু বানানের উদাহরণ দিতে চাই, এগুলো একটু মুছে ফেলছি। বানানের ক্ষেত্রে আমি বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, গত ক্লাসেও কিন্তু বানান বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। আমি কয়েকটি উদাহরণ দিতে চাই, যে উদাহরণ থেকে আমরা মোটামুটি একটা ধারণা পাবো, এবং এই সূত্র ধরে তোমরা যদি উদাহরণগুলো চর্চা করো, আরো যে উদাহরণগুলো আছে, ইনশাআল্লাহ তোমাদের বিষয়টা পরিষ্কার হবে। যেমন তার দু চোখ অশ্রুতে, এই ভুলটা আমরা অনেক করি, অশ্রুতে ভেসে গেল। একটু খেয়াল করি, এই যে দু চোখ অশ্রুতে ভেসে গেল, অশ্রু জলে, যে ভুলটা আমরা করি, আমরা একটু সেই ভুলটা একটু লিখে নিই, তাহলে আমাদের আরো মনে থাকবে। অশ্রু জলে, একটু খেয়াল করি, অশ্রু মানে কি আমরা সবাই জানি চোখের জল। তাহলে ওই যে বলেছিলাম একটু আগেই যে একই শব্দের পুনরাবৃত্তি হবে না। আমরা বানানের ক্ষেত্রে এই ভুলগুলো অনেক করে থাকি। অশ্রু বানানটা আমরা ভুল করে থাকি, রস্যকার হবে। এবং জলে, যেহেতু অশ্রু মানে চোখের জল, সেখানে এক্ষেত্রে আজ অশ্রু জল ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা কি লিখবো? আমার দু চোখ অশ্রুতে ভেসে গেল। এটা একটা, আমি শুধু যে ভুলটা হবে সেই ভুলটা ধরিয়ে দিচ্ছি। এটা একটা লজ্জাস্কর, এটা আমরা, আমার মনে হয় প্রায়শই এই শব্দটা নিয়ে বিভ্রান্তিতে পড়ি। ব্যাপার, ব্যাপার শব্দটা অনেক সময় ভুল থাকে, আকার থাকে না, জ ফলা আকার হবে। এখন এই লজ্জাস্কর শব্দটা কি হবে? এই যে আমরা দন্তস্বটা ব্যবহার করি, এটা কিন্তু ব্যবহার করব না, ঠিক শব্দটা হবে লজ্জাকর। এই যে আমি ঠিক বলার সময় সঠিক এই শব্দটা চলে আসে, এই সঠিক শব্দটা কিন্তু ভুল, এটা কি হবে? ঠিক, স হবে না। আচ্ছা, মাতাহীন শিশু কি দুঃখ। এখন দেখো, এখানে উপযুক্ত শব্দ ব্যবহার করতে হবে, বা আমরা বানানের ক্ষেত্রে ধরতে পারি। মাতাহীন হবে না, কি হবে? মাতৃহীন। মাতৃহীন শিশুর কি অবস্থা? বাংলাদেশ একটি
উন্নতশীল দেশ। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। এখানে আমরা কি ভুল করেছি? অনেক উদাহরণ আসে, কিন্তু এটা উন্নতশীল হবে না, কি হবে? উন্নয়নশীল। আচ্ছা, আমরা যখন আবেদনপত্র লিখি এই শব্দটার সম্মুখীন হই, উপরোক্ত শব্দটি সঠিক নয়। দেখো, উপরোক্ত সঠিক, আমি এখানে ইচ্ছা করে দুটো ভুল দিয়েছি। সঠিকের ক্ষেত্রে কি লিখবো? ঠিক। আর উপরোক্ত শব্দটা আসলে ঠিক শব্দ কি? উপরযুক্ত। কি হবে? উপরযুক্ত। উপরোক্ত শব্দটি আমরা ব্যবহার করব না। আচ্ছা, সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে। একটু খেয়াল করি, সাক্ষী শব্দটা কিন্তু একটা ভুল। সাক্ষী তো ব্যক্তি, আর সাক্ষী কি করে? সাক্ষ্য দেয়। তাহলে সে তো আমার কর্তা, তাহলে আমি এখানে কর্তা কি করে? সাক্ষ্য দেয়। কর্তা কখনো সাক্ষী দেয় না। সাক্ষী শব্দটা এক্ষেত্রে ভুল হবে, কি হবে? সাক্ষ্য দেয়। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। খেয়াল করি, এই যে বিদ্বান, এই শব্দটার বানানটা কি হবে? আমরা একটু ঠিক করে লিখি। বয় রস্বইকার, দয় বয় আকার দন্ত ন, বিদ্বান। এই যে বানানগুলো আমাদের একটু সতর্ক হতে হবে। কালিদাস, কালিদাস বানান কি? কালিদাস বিখ্যাত কবি ছিলেন। কালিদাস বানান হবে রস্বইকার। তাহলে এই যে বানানের ব্যাপারে আমাদের একটু ধারণা, বা একটু বললে আসলে কথাটা ভুল হয়, স্পষ্ট ধারণা থাকতে হবে। যদি ধারণাটা না থাকে তাহলে আমরা যতই চেষ্টা করি আমরা বারবার ভুলে যাব। এ কথা প্রমাণ হয়েছে। মূর্ধন্য কি হবে? এ কথা প্রমাণিত হয়েছে। আমি আবার একটু বানানে যে বিষয়গুলো আমরা খেয়াল করব, একটু টাচ করতে চাই। কোন ধারাবাহিকতা আমরা বানানটা পড়ার চেষ্টা করব, বানান সম্পর্কে একটু শেখার চেষ্টা করব। এক, রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার দীর্ঘইকার, রস্যৌকার দীর্ঘৌকার, এই সম্পর্কে আমাকে অবশ্যই স্পষ্ট ধারণা থাকতে হবে। বা আধুনিক যে বানান রীতি, বাংলা একাডেমি কর্তৃক প্রণীত যে বানান রীতি, সেটা আমরা অনুসরণ করব। এই বানান রীতি আরো অনেক বিষয় আছে। আমি যে ভুলগুলো আমাদের প্রায়শ হয়, আমরা যে ভুলগুলোর সম্মুখীন হই, সেই বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরছি। কোথায় রস্বইকার হবে, কোথায় দীর্ঘইকার হবে, কোথায় রস্যৌকার হবে, কোথায় দীর্ঘৌকার হবে। তারপর আমাদের ন আছে দুটি, দন্ত ন আর হচ্ছে মূর্ধন্য ন। আমাদের র আছে তিনটি, বয়ে বিন্দু র, ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র। অনুস্বার উ, এই বিষয়ে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। মানে এইগুলো আমরা জটিলতায় পড়ি, কারণ ইর উচ্চারণ দীর্ঘই এবং রস্বও, দীর্ঘস্বর এবং রস্বস্বরের উচ্চারণ কিন্তু একই রকম। আমরা উচ্চারণ দিয়ে কিন্তু আমরা বুঝি না। নর উচ্চারণ একরকম, রর উচ্চারণ একরকম, এবং অং যে উচ্চারণ করি আমরা অনুস্বার উ দিয়ে, এর উচ্চারণ একরকম। উচ্চারণ একই থাকার কারণে আমাদের কিন্তু বানানে প্রায়শই আমরা বিভ্রান্তিতে পড়ি, যে কোথায় ইকার হবে, কোথায় উকার হবে, কোথায় ন হবে, কোথায় র হবে। এই সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। এরপরে আমরা যে ব্যাকরণিক দিকগুলো আছে, সমাস, প্রত্যয়, বচন, লিঙ্গ, প্রবাদ প্রবচন, এক কথায় প্রকাশ, মানে যাবতীয় যে ব্যাকরণিক দিকগুলো আমাদের আছে, সেই বিষয়ে আমাদের অবশ্যই, বিশেষ করে প্রত্যয়জনিত অনেক ভুল আমরা করে থাকি। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আমরা সচেতন হব প্রিয় শিক্ষার্থীরা। ব্যাকরণ বিষয়টা আমি প্রতিনিয়তই বলি চর্চার বিষয়।
চর্চা করবে তো অবশ্যই একটা সুন্দর ধারণা নিয়ে আমরা আগাতে পারবো। আর চর্চা না করলে সেই লোহার মতো মরিচা ধরে যাবে এবং একসময় যখন আমরা শুরু করব তখন মনে হবে যে কোথা থেকে কোথায় আসলাম। সুতরাং চর্চার কোনো বিকল্প নেই, অবশ্যই চর্চা করব। এবং একাদশ দ্বাদশ শ্রেণী 2 শ্রেণীর শিক্ষার্থীর জন্য একটি কথা হচ্ছে, আমরা কিন্তু বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দুটোই কিন্তু একভাবে করে যাচ্ছি, সেটা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, একাদশ কিংবা দ্বাদশ উভয় শ্রেণীর জন্য। কারণ তোমরা অবশ্যই ধারাবাহিক হয়, যেহেতু আমরা স্বাভাবিকভাবে ক্লাসটা করতে পারছি না, আলাদা করে তোমাদের নিতে পারছি না, সুতরাং তোমরা একাদশ এবং দ্বাদশ উভয়ই যখন যে ক্লাসটা হচ্ছে সেটাই অনুসরণ করবে। আমরা ইনশাল্লাহ একদিন অবশ্যই স্বাভাবিক পরিবেশে ফিরে আসবো, তোমাদের সাথে ক্লাসে আবার দেখা হবে, সে আগের মতো আগের পরিবেশে মুখরিত ক্লাসরুম, এই প্রত্যাশা সৃষ্টিকর্তার কাছে আমাদের অবশ্যই রইল। ইনশাল্লাহ আমরা একদিন সেই স্বাভাবিক অবস্থা অবশ্যই ফিরে আসবো। সেই পর্যন্ত অবশ্যই আমাদের স্বাভাবিক কাজকর্ম করে যেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাক্যটা বলার সাথে সাথে কিভাবে আমরা আবেগে আপ্লুত হই। আমরা অবশ্যই দেশকে ভালোবাসি, ভালোবাসবো। সবাইকে ধন্যবাদ। তোমরা সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।